অনুষ্ঠান সুস্থ থাকুন। প্রত্যেক দিনের মতোই সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর এক রাশ ভালোবাসা জানিয়ে স্বাগত জানাই আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে। আমরা কে না চাই বলুন তো যে আরেকটু ভালো থাকব, সুস্থ থাকব, নিরাপদে থাকব, হঠাৎ করে এক কাঁড়ি টাকা খরচ করতে হবে না। সকলেই জানেন যে স্বাস্থ্য খাতে ব্যয় কিভাবে বেড়ে চলেছে প্রতিনিয়ত। তাই কোন কোন উপায় অবলম্বন করে আমরা সত্যিই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সুস্থ থাকার জন্য কি কি করা উচিত, এই সব নিয়েই আজ আমরা কথা বলবো। স্টুডিওয় উপস্থিত আমি ডক্টর পার্থ প্রতিম দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিসিন বিভাগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ভালো থাকতে প্রত্যেকে চাই, তবে নিশ্চয়ই। এই যে এই সময় আমরা চারপাশে তাকিয়ে দেখছি যে প্রায়শই লোকজন বিভিন্ন রকম জ্বর, সর্দি, কাশি ইত্যাদিতে আক্রান্ত হচ্ছেন, বাচ্চা থেকে বুড়ো সকলেই। আবার বেশ কিছু অঞ্চল, শুধু বলবো না, অনেকেই আক্রান্ত হচ্ছেন চিকেন পক্সে। এই সমস্ত থেকে আমরা কিভাবে ভালো থাকতে পারি? আরেকটি ভাইরাসের কথাও আমাদের কানে আসছে, অ্যাডিনো ভাইরাস, যাতে নাকি বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। তো আপনি সেই দিকেই আমাদের একটু আলোকপাত করবেন যে আমরা কি করে বাড়ির সকলকে ভালো রাখতে পারি, নিজেও ভালো থাকতে পারি। একদমই তাই। আবার নতুন সব ভাইরাসদের আক্রমণ, অ্যাডেনো ভাইরাস নামে, কখনো বা ইনফ্লুয়েঞ্জা, কখনো প্যারা ইনফ্লুয়েঞ্জা, এই ধরনের আমরা খুব কেস পাচ্ছি ইদানিং। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো যে এগুলোর সাথে আমাদের যুদ্ধ করতে হবে, কিভাবে করা যায়। আমাদের কিছু সবসময় যে ওষুধপত্র, ডাক্তার বুদ্ধি, এই ব্যাপারগুলো নয়, কিছু হোম রেমেডিজ বা আমাদের নিজের মতো করে ব্যাপারটাকে ভাবতে হবে। যে মানে মা ঠাকুমার টোটকার কথা বলছেন? হ্যাঁ, মা ঠাকুমার টোটকা তো খানিকটা বটে, খানিকটা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনস, ডায়েট, খাবার দাবার, এক্সারসাইজ, এইগুলো আর কি। মানে খুব সাধারণ কিছু অবলম্বন আমরা প্রত্যেকেই এই দৈনন্দিন জীবনযাপনের কিছু নর্মাল, মানে ঠিকঠাক প্রসেসে করতে পারলে আমার মনে হয় এই জিনিসগুলো, ইমিউন স্ট্যাটাস ঠিক থাকলে এই ধরনের ভাইরাল ইনফেকশন চট করে তাকে ধরবে না। তাহলে আপনি আমাদের ফিরিয়ে দিচ্ছেন ওই যে স্বাস্থ্যই সম্পদ এবং সুস্থ থাকার চাবিকাঠি আপনারই হাতে। ঠিক তাই। এক্সারসাইজের কথা বললেন, একদম তাই। নির্দিষ্ট কিছু ডায়েট মেনে চলার কথা বললেন, এক্সারসাইজ, পরিচ্ছন্নতার কথা বললেন। কিছু মানে শুধু অসুস্থ হয়ে ডাক্তারবাবুর কাছে ছোটা নয়, একদম চিকিৎসকের কাছে যাবার আগে নিজের অনেক কিছু করণীয় আছে। চিকিৎসকের কাছে নিশ্চয়ই যেতে হবে, কিন্তু সেটা সব সময় প্রথমেই নয়, হয়তো একটা স্টেজের পর যেতে হবে। সেইটা তো আমরা বলবোই, কিন্তু প্রিলিমিনারি আমরা প্রাথমিকভাবে কি কি করতে পারি বা কি কি করব না, সেগুলো সত্যিই মাথায় রাখা উচিত। আচ্ছা, সেইগুলো যদি একটু আপনি আমাদের বলে দেন, ওই কি করব আর কি করব না। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের এই ভাইরাল ইনফেকশনগুলো, আমাদের যদি ইমিউনিটি ঠিক থাকে, আমি আগেও বললাম, তাহলে চট করে এটা ধরে না। হতে পারে, কিন্তু আমাদের এই ইমিউনিটি ঠিক থাকার জন্য আমাদের যেটা প্রাথমিকভাবে করতে হবে সেটা খাওয়া দাওয়াটা ঠিক। আমরা এখন যেটা করি, বাইরের খাবার, জাঙ্ক ফুড, ভাজা ভুজি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই সবগুলোর ওপর বেশি জোর। বাইরে গিয়ে একটা হয়তো দেখা গেল চিকেন খেয়ে চলে এলাম, এইগুলোকে আমাদের একটু কমাতে হবে। আমাদের ঘরোয়া খাবার দাবার, গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ পাতাওয়ালা শাকসবজি, ফলমূল, এই সবগুলো খাওয়াটা আমাদের একটু বাড়াতে হবে। ফলমূল, শাকসবজি, আচ্ছা। আর হচ্ছে ন্যাচারাল ফুডসগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু বাচ্চারা তো একেবারেই পছন্দ করে না। বাচ্চারা পছন্দ করে না, এমনকি বড়রাও। বাইরের খাবারের প্রতি তাদের ভীষণই টান। একদম। কিন্তু আমাদের এই অভ্যাসগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে, এই কথাটা ভেবে যে আমরা তাতে ভালো থাকতে পারবো, আমরা সুস্থ থাকতে পারবো। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সুতরাং আমরা আমাদের সম্পদ কেন নষ্ট করতে দেবো শুধু বাইরের খাবার একটুখানি ভালো লাগবে বলে? আমাদের খাবারটা যদি ন্যাচারাল ফুডস দিয়ে করতে পারি, শাকসবজি খেতে পারি, ফলমূল খেতে পারি, এবং সেটাতে অভ্যাস একটা গ্রো করতে পারি, তাহলে অবশ্যই আমার মনে হয় এই যুদ্ধে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো।
শুধু তাই নয়, খাওয়া দাওয়ার সাথে আমাদের এক্সারসাইজ, আমাদের সিডেন্টারি লাইফটাকে চেঞ্জ করতে হবে। প্রতিদিন 0.5 ঘন্টা 45 মিনিট করে যদি হাঁটতে পারি, প্লেন হাঁটা, মানে আমি এক্সারসাইজ মানে খুব বিরাট কিছু একদম একদম বইপত্র দিয়ে পড়াশোনা করে সেই রকম করে এক্সারসাইজের কথা বলছি না, আমি বলছি প্লেন একটা ঘাম ঝরানো হাঁটা 0.5 ঘন্টা থেকে 45 মিনিট, এটা যদি আমি করতে পারি, তার সঙ্গে যোগব্যায়াম করতে পারলে তো খুব ভালো হয়। তাহলে আমরা অনেকখানি ইমিউনিটি আমাদের বাড়াতে পারবো, বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। এই দুটো তো হলো, তার সাথে স্ট্রেস, এখনকার স্ট্রেসফুল লাইফ, আমাদের কম্পিটিটিভ লাইফ, এই স্ট্রেসটা থেকে কাটিয়ে উঠতে হবে। সেটাকে আমরা ইচ্ছে করেই বোধহয় বোঝাটা নিয়ে নিই না, ইচ্ছা করে না আমরা ভাবলেও চলে, অতটা হয়তো না ভাবলেও চলে। আমাদের এমনি সাধারণ এই বেশ ভালো আছি এইটা ভাবতে হবে, যে যা আছে ভালো আছি আমরা। আবার কি মনের মধ্যে এই জিনিসটা রাখতে হবে, যা হচ্ছে ভালো হচ্ছে, আমি বেশ ভালো আছি। আর দেখা যাবে বলটা কোত্থেকে আসবে জানি না, একদম আগে থেকেই ভেবে নিলাম যে আগে না থেকে গোলটা হবে না ভাবার থেকে, হ্যাঁ, ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের দিনে বাঁচতে হবে, যে আজকে আমি কি করে ভালো থাকবো, প্রতিটা মুহূর্তে আমার ভালো যাবে, এই জিনিসটা ভাবতে হবে। তাহলে বোধহয় স্ট্রেসফুল লাইফটা থেকে অনেকটা কাটিয়ে উঠতে পারবে। মানে স্ট্রেস যেন আমাদের কোনোভাবে আমাদের কোনোভাবে লাভ নেই, তাতে লাভ তো কিছু নেই, সবসময় ক্ষতি। এটার সাথে আমাদের এই আমরা এখন এই ফ্ল্যাট কালচার হচ্ছে, অনেকটা বেরোতে চাইছি না বাইরে, খানিকটা ঘর কোনো হয়ে যাচ্ছি, বেরোচ্ছি তো একটা পার্টিকুলার টাইমে গিয়ে এসি ঘরে বসে থাকছি, আমরা রোদ পাচ্ছি না। এই যে ভিটামিন ডি এর একটা বিরাট ভূমিকা আছে আমাদের ইমিউন স্ট্যাটাসের ওপর। সুতরাং সময় পেলে সকালের দিকে অ্যাটলিস্ট 11টার আগে যদি একটু রোদে বসা যায়, হালকা কাপড় জামা পরে বা খুব পাতলা কাপড় জামা পরে যদি বসা সম্ভব হয়, তাহলে ভিটামিন ডি এর এই ঘাটতিটা আমাদের পূরণ হয়, যেটা কিনা আমাদের এই ইমিউনিটি বাড়াতে অনেকটা সাহায্য করে। সুতরাং আমরা ট্যাবলেটে ভিটামিন ডি খাচ্ছি, হ্যাঁ, এটা দিচ্ছে, এটা দেওয়া হচ্ছে, কিন্তু এটা তো কাম্য নয়। আমাদের ওষুধ খেয়ে আবার ওই জায়গাটাতে আসছে। আমাদের এই ন্যাচারাল সুস্থ জীবনযাপন যদি করতে পারি এবং খুব সাধারণ জিনিসগুলো মনে রাখতে পারি, তাহলে এত ওষুধের দ্বারস্থ হতে হবে না। আমরা কেন ওষুধের দ্বারস্থ হব? আমাদের ন্যাচারাল লাইট সোর্স রয়েছে, সেখান থেকে আমরা ভিটামিন ডি পাচ্ছি। খাওয়া দাওয়া থেকে আসছে, কিন্তু একটা মেজর পোর্শন সানলাইট থেকে আসছে। সুতরাং সেটাকে মাথায় রাখতে হবে অবশ্যই। তার মানে আমাদের সেই তপবনের যুগে আবার ফিরে যাওয়া উচিত, যে প্রকৃতিতেই বেঁচে থাকার, সুস্থ থাকার নানান উপকরণ ছড়িয়ে রয়েছে। প্রকৃতিকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারি না, প্রকৃতি আমাদের সব সময় প্রকৃতিকে নিয়ে চলতে হয়। কিন্তু আমরা এই মুহূর্তে করছি, তাই না? একদম, আমাদের এই সিভিলাইজেশনের যুগে আমরা প্রকৃতি থেকে নিজেকে দূরে ছড়িয়ে নিচ্ছি। আমাদের আরো প্রকৃতির কাছাকাছি যেতে হবে। যত আমরা হয়তো যদি আমি মাঠে গিয়ে হাঁটতে পারি, বসতে পারি, তাহলে বা ছুটতে পারি, এক্সারসাইজ করতে পারি, এটা অনেক একটা পজিটিভ এফেক্ট রয়েছে। বাহ। সুতরাং আর ওই যে চার দেয়ালের বাইরে থেকে বেরিয়ে লোকের সঙ্গে স্বাভাবিক মেলামেশা, একদম সুস্থ, একটু হাসি, আমাদের কথাবার্তা বা আমাদের জীবনযাপন কিছু শেয়ার করা, তার মধ্যে অনেক মন হালকা থাকবে। স্ট্রেসফুল লাইফের কথা যেটা বললাম, সেই জিনিসটা আমরা অনেকটা এড়িয়ে চলতে পারবো। মেলামেশা, সবার সাথে সুন্দরভাবে মেলামেশা করতে হবে, আদান প্রদান করতে হবে, ভাবের আদান প্রদান। কি সমস্যা আছে সেটা একটু আমি আমার সমস্যার কথা বললে অনেকটা এই চার দেয়ালের মধ্যে এসির একটা নিরাপদ জীবনের বাইরেও কিন্তু সুস্থ জীবন আপনার জন্য অপেক্ষা করছে, কেবল তাকে ব্যবহার করতে হবে। আপনি অ্যাডিনোভাইরাসের কথা বলছিলেন, অ্যাডিনোভাইরাসে কারা আক্রান্ত হচ্ছেন বেশি? অ্যাডিনোভাইরাসে মেনলি এখন যেটা দেখছি, মানে এবং সেটা সত্যিই খুব ভয়ানক, যেটা বাচ্চাদের মানে পেডিয়াট্রিক্স এজ গ্রুপে খুব বেশি করে এটা দেখা যাচ্ছে। সেই অর্থে মানে আমরা অ্যাডাল্ট পপুলেশনেও এটা দেখতে পাচ্ছি। অ্যাডেনোভাইরাল এখন বেশ ছড়িয়ে গেছে। শুধু অ্যাডেনোভাইরাস নয়, তার সাথে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এসবগুলোও খুব পাচ্ছি আর কি। এগুলো তো বড়দেরও হচ্ছে দেখছি। হ্যাঁ, বড়দের হচ্ছে, তো বড়দেরও হচ্ছে, এবং বেশ কিছু পেশেন্ট আমি হসপিটাল নার্সিংহোমেতেও পাচ্ছি, এবং একদম সেই নিউমোনিয়া স্টেজে গিয়ে। তো সুতরাং এই জায়গাটাতে আমাদের যাদের কোমরবিডিটিস আছে, মানে কোমরবিডিটিস বলতে যাদের সুগার আছে, প্রেশার, বা হয়তো অন্যান্য আরও হয়তো ক্যান্সার পেশেন্ট, বা হয়তো ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি পেশেন্ট, একটা সিওপিডি পেশেন্ট, ফুসফুস সমস্যা আছে, সেই সব পেশেন্টগুলোর ক্ষেত্রে আরও একটু সচেতন বেশি হতে হবে। মানে আমি বলি সুগার পেশেন্ট হয়তো যারা, তাদের ক্ষেত্রে তার ইমিউন স্ট্যাটাস আর একটা যার সুগার নেই তার ইমিউন স্ট্যাটাস এক থাকবে না। সেক্ষেত্রে আমাকে অনেক সচেতন বেশি হতে হবে সুগারের পেশেন্টের ক্ষেত্রে। কীরকম? মানে সুগারটাকে আমাকে কন্ট্রোলে রাখতে হবে, সুগার মাঝে মাঝে চেক আপ করতে হবে। এই ক্ষেত্রে ডাক্তারবাবুর অবশ্যই পরামর্শ নিতে হবে, মাঝে মাঝে দিতে হবে, চেক আপ করতে হবে, নর্মাল যে টেস্টিংগুলো যে প্রোটোকল অনুসারে সেইভাবে করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ, ডায়েট, আবার এক্ষেত্রে সেই একই কথা, ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ, সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে। আর একটা কথা বলে দিই, এই ভাইরাল ইনফেকশনে দেখা যাচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে আমাদের, এবং অনেক সময় পেশেন্ট খেতে পারছে না। এবারে যারা ইনসুলিনে আছে সেই সব পেশেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি কিছু কেস পাচ্ছি,
যে পেশেন্ট খেতে পারছে না, কিন্তু ইনসুলিনের যে টাইমিং দেওয়া আছে যে এই সময় নিতে হবে, সেই ইনসুলিনটা নিচ্ছে। তাতে করে কি হচ্ছে, আমি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে, মানে আমি খেতে পাচ্ছি না কিন্তু ইনসুলিন নিচ্ছি, ডাক্তার বলে দিয়েছে তাই, তা নয়। এক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে যে কি করে খাওয়া দাওয়া বা এগুলো আমি মানে আমি এই খেতে পারছি না সে সময় কি ইনসুলিন নেব বা ডোজ কন্ট্রোল করে নেব নাকি ট্যাবলেটে যাব, এই জায়গাটা খুব ভাইটাল। এবারে দেখা যাচ্ছে যে পেশেন্টের প্রেশার আছে, সেই পেশেন্টের হয়তো দেখা যাচ্ছে সে জল খেতে পারে, মানে তার ডিহাইড্রেশনে আছে, ব্লাড প্রেশার ফল করছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, ব্লাড প্রেশার তার ফল করছে খেতে না পারার জন্য, ঠিকঠাক জল খেতে না পারার জন্য ডিহাইড্রেশনে আছে পেশেন্ট, কিন্তু সে আবার অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনটাও নিচ্ছে, যে ডাক্তার বলে দিয়েছে তাহলে আমার তো এই সকাল 8টা বা 9টার সময় প্রেশার ওষুধটা খেতে হবে। তাতে কি হচ্ছে, এমনিই তার প্রেশার কম, আরও ফল করে যাচ্ছে প্রেশার, এই সব সমস্যাটা হচ্ছে। সুতরাং যাদের কোমরবিডিটিস আছে তাদের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। আর একটা জিনিস খেয়াল করছি ডক্টর দে, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ধারণাই তৈরি হয়ে গেছে যে কোভিড আমাদের মধ্যে থেকে চলে গেছে। কোভিডের আতঙ্ক যতদিন ছিল আমরা মাস্ক ব্যবহার করেছি, তারপর ছুঁড়ে ফেলে দিয়েছি। কিন্তু যাদের কোমরবিডিটি রয়েছে, যাদের ইমিউনিটি পাওয়ার মানে প্রতিরোধ ক্ষমতা শরীরে কম, তাদের জন্য বোধহয় মাস্কটা একটা রক্ষা কবচ। একদম, আমি এই জায়গাটাতে আসছিলাম যে কি করে ভালো থাকা যায় সেই জায়গাটাতে। এক তো আমাকে বারবার যদি ইনফেকশন মনে হচ্ছে যে আমার হচ্ছে, আমার থেকে যাতে অন্য কারো না ছড়ায়, বা আমাকে বা নর্মালি বারবার করে হাত ধুতে হবে, হ্যান্ড ওয়াশিংটা মাথায় রাখতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিংটা পারলে খুব ভালো। আর মাস্কের ব্যাপারটা এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের অভ্যাসটা কিন্তু বজায় রাখতে হবে, এটা খুব গুড প্র্যাকটিস। যে আমার ভাইরাল ইনফেকশন বা এই সময়, এই যে সময় প্রিভ্যালেন্ট আমি দেখছি যে হাঁচি কাশি হচ্ছে, এই সময়টা কিন্তু আমাকে মাস্ক ইউজ করতে পারলে খুব ভালো, তাহলে চট করে কিন্তু ধরবে না রোগটা। আমি দেখেছি বাসে বা ট্রেনে, মানে মানুষ যেন কেমন একটা গাশ হয়ে গেছে বা গা ছাড়া ভাব, একজনের হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, মানে তারও মুখে আড়াল দেওয়ার কোনো ব্যাপার নেই, আর ওটা ছড়াচ্ছে কত লোকজন রয়েছেন। এটা খুব প্যাথেটিক। অ্যাটলিস্ট যার হয়েছে, যার হাঁচি কাশি হচ্ছে, একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, তার কিন্তু মাস্ক পরা উচিত, বা অ্যাটলিস্ট হাতটা ঢেকে কাশা উচিত। মানে অবশ্যই বলবো মাস্ক পরা উচিত, এবং বাড়িতেও যাতে অন্যদের থেকে একটু ডিস্টেন্সিং রাখতে পারলে খুব ভালো হয়। মানে গোটা বাড়ির সমেত একসাথে সবার যদি ভাইরাল ফিভার হয়, কে কাকে দেখবে, কে কাকে সেবা করবে। সুতরাং এই সোশ্যাল ডিস্টেন্সিং আর মাস্ক ইউজটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। তার মানে ওই যে বলি যে ভালো থাকার চাবিকাঠি আমাদেরই হাতে রয়েছে। এইরকম ছোট্ট ছোট্ট সিচুয়েশনকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি বা দূরে রাখতে পারি, তাহলে কিন্তু অনেকখানি ভালো থাকা যায়। আচ্ছা, এই সময় যে দেখছি আমরা যে চিকেন পক্স হচ্ছে, সময় কি চিকেন পক্স এর আগে আপনারা দেখেছেন? এই সময় বা আর একটু পরে বা একটু আগে এই সময় করে চিকেন পক্স হয়। সুতরাং যে কোনো বয়সেই হতে পারে, যে কোনো বয়সেই হতে পারে, তবে খুব এজে হলে এটা এক্সটেন্সিভ হওয়ার চান্সটা বেশি, কম এজে হলে অতটা সিভিয়ার হয় না। এজের মাপকাঠিটা মানে কতটুকু? ওরকম কিছু নয়। আমার যদি 10 বছরে হয় তাহলে দেখা যাবে অতটা হলো না, অল্প কিছু হলো। আমার যদি 30 বছরে হলো, 35 বছরে, তাহলে একটু এক্সটেন্সিভ হতে পারে। এর কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই যে হবেই এরকম। তবে সেই সময় আমাদের মধ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে একটা বদ্ধমূল ধারণা আছে যে পক্স হলে পরে, পক্স মায়ের দয়া বিভিন্ন নামে আমরা চিনি, বসন্ত, জল বসন্ত, গুটি বসন্ত, তো এই সময়ে আঁশ খাওয়া যাবে না, মানে মাছ মাংস ডিম খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে, কিছু নিয়ম কানুন আগে থেকে এইরকম। হ্যাঁ, এটা আমি বলি, এটা কিন্তু এই জিনিসটাকে আমাদের এড়িয়ে চলতে হবে। মানে এই ধরনের ধারণা কিন্তু এখনকার যুগে রাখলে সত্যি খুব মুশকিল। বরঞ্চ উল্টে, আমার যদি ভাইরাল ইনফেকশন হয়, আমাকে বেশি প্রোটিন ইনটেকটা যেন অ্যাডিকুয়েট থাকে সেইটা দেখতে হবে, মানে বেশি পরিমাণে প্রোটিনটা, হ্যাঁ, মানে অ্যাডিকুয়েট যেন প্রোটিন ইনটেক হয় সেটা। মানে উল্টে যদি আমি প্রোটিন ইনটেক, যে মাছ ডিম মাংস খেত, সে যদি পুরো বন্ধ করে দেয়, তাহলে বরং উল্টো সমস্যা বেশি দেখা যেতে পারে। আচ্ছা, এখন কি ওষুধ খেলে এই পক্সের কষ্ট একটু কমে? হ্যাঁ, সেটা প্রথম দিকে যদি ওষুধটা স্টার্ট করা যায়, কিছু ওষুধ আছে, সেক্ষেত্রে দেখা যায় যে সিভিয়ারিটিটা হয়তো কম হচ্ছে। আচ্ছা, মানে পরিমাণটা বেশি হবে না, পরিমাণটা যে অনেকটা এক্সটেন্সিভ, যেটা ছড়িয়ে যায় কি র্যাশগুলো বা ব্যথা হয় খুব, সেই জায়গাটা কন্ট্রোলে থাকে। আচ্ছা, ব্যথা হয়, জ্বর হয়, জ্বরটা তো সেটা তো ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ করা উচিত যে কি কি সিমটমস হচ্ছে, আমার শুধুই র্যাশ হচ্ছে নাকি। সেক্ষেত্রে আমরা সেভাবে কভারেজ দিয়ে রাখি ওষুধপত্র। এবারে এই ভাইরাল ইনফেকশনগুলো কমনলি কি দেখা যাচ্ছে, সর্দি কাশি, জ্বর, সরথোট, গায়ে হাতে পায়ে ব্যথা, মাথায় ব্যথা, আর যেটা দেখা যাচ্ছে যে খুব
চিল, একটা ঠান্ডা ভাব লাগছে, হয়তো জ্বর খুব বেশি নেই কিন্তু এই ঠান্ডা ভাবটা লাগছে। এটা টিপিক্যাল, আমি এইবার দেখছি যে এই সিমটমসটা দেখছি বেশ কিছু পেশেন্টের। এবং এক্ষেত্রে দেখছি সর্দি কাশি জ্বর, চোখ লাল হয়ে যাচ্ছে এই জায়গাটা। আরও কিছু সিভিয়ারিটি কমপ্লেক্স, যেমন সিভিয়ার ডিজিজ নিয়ে প্রেজেন্ট করছে, যেমন হচ্ছে নিউমোনিয়া, হয়তো ভাইরাল নিউমোনিয়া প্রেজেন্ট করছে, তখন হসপিটাল ভর্তি হ্যানা তেনা এগুলো। কিন্তু অতদূর আমাদের ভাবতে হবে না, আমরা তার আগে কিভাবে ঘরোয়া কিছু রেমেডিস দিয়ে ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারি সেইটা আমাদের মাথায় রাখতে হবে। মানে শুরু থেকেই সতর্ক থাকুন, শুরু থেকে সতর্ক থাকতে হবে আমাদের। সাধারণ মানুষের জন্য কিছু হোম রেমেডিস, কিছু কি করব না, এই জায়গাগুলো সবসময় মাথায় রাখতে হবে। আর যেটা করতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। আগে একটা ধারণাই ছিল যে পক্স হলে মশারির মধ্যে থাকো, বাইরে কোথাও যেতে হবে না, নিম পাতা বিছিয়ে বিছানা করে দেওয়া হলো। আরেকটা কথা বলে নিই যেটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে, যে এমনি আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের যুগে আছি, যত দিন যাচ্ছে বেশ কিছু অ্যান্টিবায়োটিক কাজই করছে না। এই রকম সময় এই ভাইরাল ইনফেকশনসগুলো হচ্ছে, বা এমনি সর্দি কাশি জ্বর হাঁচি মাথায় ব্যথা এটা হলেই আমরা কি করছি, ওভার দ্য কাউন্টার গিয়ে আমার এটা হয়েছে ওষুধ দিয়ে দাও, তো ওষুধগুলো নিয়ে বাড়ি থেকে খেতে শুরু করলাম, যার মধ্যে অ্যান্টিবায়োটিকও রয়েছে। এবারে এই অ্যান্টিবায়োটিক যদি আমি এরকম মানে আকছার ইউজ করতে থাকা যায় সমস্ত কমিউনিটির মধ্যে, যদি এটা ছড়িয়ে যায়। দিচ্ছেন হচ্ছে একজন কম্পাউন্ডার বা ওষুধের দোকানদার। হ্যাঁ অবশ্যই, মানে বা আমাদের এইটা হয়েছে ওষুধটা দিন, ওষুধটা দিয়ে দেওয়া হলো উইদাউট প্রেসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, এবং তাতে বেশ কড়া অ্যান্টিবায়োটিক থাকছে, এবং আরও কড়া অ্যান্টিবায়োটিকও থাকছে। এবার তাতে করে কি হচ্ছে, তার হয়তো ভাইরাল ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে, ঠিক আছে, সেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে হয়তো দেওয়া যায়। কিন্তু এই যে চয়েস অফ অ্যান্টিবায়োটিক, এটা বাইরে থেকে নিজের মনের মতো করে খেয়ে নিচ্ছি, এবং খেলাম, হয়তো দেখা গেল যে 2-3টে খেলাম, জ্বরটা কমে গেল, আমি বন্ধ করে দিলাম, এই 2টো কোর্সটা কমপ্লিট করছি না, সেক্ষেত্রে আস্তে আস্তে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। এইটা কিন্তু আমাদের খুব সচেতন হওয়ার দরকার আছে এখন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট দিনের দিন আরও বেশি করে দেখা যাচ্ছে, প্রায় কমন অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এই ধরনের কিছু একটা হলো আর বাইরে থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, এইটা যেন দয়া করে করবেন না। মানে এরপরে আর তাহলে সেই অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরে আর কাজ করবে না, তাই কি? সেটা করতে পারে, কিন্তু তার একটা রেজিস্ট্যান্সের যথেষ্ট চান্স থাকছে। আচ্ছা, সুতরাং এই ওভার দ্য কাউন্টার ওষুধপত্র নেওয়াটা এটা বন্ধ করতে হবে। ঠিক আছে, আমার জ্বর হয়েছে, আমি প্যারাসিটামল খেতে পারি অবশ্যই, কিন্তু তার মানে এই নয় যে আমি তখনই অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিলাম। এই জায়গাটা মাথায় রাখা উচিত। আসলে হাতের মুঠোফোন থাকার কারণে আমরা এখন একটা ধারণা তৈরি করেই নিয়েছি যে ওই মুঠোফোনটাই হচ্ছে আমার চিকিৎসা, সব কিছু। হ্যাঁ, এইটাকে ভাবলে কিন্তু হবে না, ওখানে অনেক কিছু তথ্য দেওয়া আছে, অনেক কিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ওইটা দেখে ওষুধ নিয়ে নিলাম, ফোনে এটা দিচ্ছে, গুগল দিচ্ছে, এইগুলোকে কমাতে হবে, তাতে উল্টে ক্ষতি বেশি, সবসময় ক্ষতি বেশি। আরেকটা ব্যাপারে আসি, যেটা হচ্ছে সিওপিডি বা অ্যাজমা পেশেন্ট, তাদের এমনি ইনহেলার ইউজ করতে হয়, বা এমনি সিজনাল একটা সর্দি কাশি জ্বর এটা থাকতে পারে। এবারে তার ক্ষেত্রে, সেই পেশেন্টের ক্ষেত্রে সে হয়তো ঘাবড়ে যেতে পারে যে আমার তাহলে সিওপিডি অ্যাজমা এটা কি আর ভালো হবে না। এই অ্যাকচুয়ালি কি হচ্ছে, তার ক্ষেত্রে দেখা গেল যে তার ক্ষেত্রেও এই ইনফেকশনটা হয়েছে, তার সিভিয়ারিটিটা বেশি হবে, কিন্তু ঘাবড়াবার কারণ নেই। তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে, এবং সেক্ষেত্রে উপযুক্ত মেডিসিনস ওষুধপত্র নিতে হবে। এবং তাদেরকে অ্যাসিওর করছি যে এই ধরনের ভাইরাল ইনফেকশনটা যখন কন্ট্রোল হয়ে যাবে, তখন তারা আরও বেটার বা ভালো থাকতে পারবেন। এবং এই সিজনাল এফেক্টটা আরেকটু যখন গরমের দিকে আরেকটু গরম পড়বে, তখন তারা আরেকটু বেটার থাকবেন অবশ্যই। আরেকটা কমন যেটা আমরা হোম রেমেডিজ মধ্যে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই সময়টাতে যত ভাইরাল ইনফেকশন হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জিনিসটা একদম ডাইরেক্ট গলায় দিয়ে ভাবে না খাওয়াটাই ভালো। কোল্ড ড্রিঙ্কস এই সময়টা না খাওয়াই ভালো, বা আইসক্রিম যেটা ঠান্ডা জিনিসটাকে। আমাদের কি একটু নর্মাল জল খাবো, শেষে একটু গরম জল খেয়ে নিলাম, এটা করা যেতে পারে। আর হচ্ছে যদি ভাইরাল ইনফেকশন হয়, একটু উষ্ণ জলে চান আমরা করতে পারি, উষ্ণ জলে চানটা করতে পারি। আর হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট যেটা, গার্গেল করতে হবে, একটু লবণ দিয়ে সামান্য 2-3 বার করে যদি গার্গেল করা যায়, একটু স্টিমও নিতে আর একদম তাই, স্টিম ইনহেলেশন কিছু ওষুধপত্র দিয়ে সেটা করা যায়। প্লেন যদি গরম জলের ভাপটা নিতে পারি, স্টিম ইনহেলেশন, এটা খুব কাজে দেয় হোম রেমেডিজ মধ্যে। গলাটা পরিষ্কার হয়ে যায়, গলা পরিষ্কার হয়ে যায়, গলায় যে একটা খুসখুসে অস্বস্তি ভাব থাকে সেটা, যেটা কমনলি এটা সোর থ্রোট যেটা হচ্ছে, সোর থ্রোট, সর্দি কাশি হাঁচি জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা সোর থ্রোট, এই ব্যাপারগুলো অনেকটা কন্ট্রোল হয়ে যায়। আরেকটা যেটা দেখা যাচ্ছে এই জ্বরটার ক্ষেত্রে, মানে টেম্পারেচার হয়তো খুব নেই, আমি যেটা দেখছি কেসগুলো পাচ্ছি, কিন্তু একটা চিল, মানে খুব
ঠান্ডা লাগছে এরকম একটা সেন্সেশন, এটা এই এই- এই আমি লক্ষ্য করছি, এরকম সিমটমস নিয়ে পেশেন্ট আসছে। তো তাতে ঘাবড়াবার কিছু নেই, এগুলো সবই কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু এই আমাদের এইগুলো মাথায় রাখতে হবে, এই ব্যাপারগুলো, হোম রেমেডিস। তারপরে আমাদের কন্ট্রোল না হলে, সেক্ষেত্রে জ্বর কন্ট্রোল না হলে প্যারাসিটামল অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় জ্বর কমছে না, বা হয়তো কাশিটা কিছুতেই কমছে না, প্রচুর কাশি হচ্ছে, একদম সারা দিন রাত ধরে কাশি হচ্ছে, রাতের দিকে বেশি কাশি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কিছুদিন আগেই দেখছিলাম যে বয়স্ক মানে মাঝবয়সী বা 25-এর ওপর যাদের বয়স, তাদেরই এই জ্বরটার সঙ্গে সাংঘাতিক কাশি। জ্বর খুব সামান্য, কিন্তু কাশিটা মারাত্মক, কথা বলতে পারছেন না, কারো কারো তো বমি হয়ে যাচ্ছে, গলা চিড়ে যাচ্ছে। এইরকম সিমটমস যদি দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন, লোকাল ডাক্তারবাবু যিনি। আর যেগুলো হোম রেমেডিস বললাম, গার্গেল বা হয়তো স্টিম ইনহেলেশন, এগুলো নেবেন। আর কিছু ওষুধপত্র আমরা যেগুলো অ্যাড করে দিই, সেগুলো করব। এইসব ক্ষেত্রে কখনোই বাড়িতে থাকা উচিত নয়। আমরা সেক্ষেত্রে ওই অ্যান্টি অ্যালার্জি কিছু ওষুধপত্র, প্যারাসিটামল, সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক সেকেন্ডারি কভারেজ দেওয়ার জন্য দেওয়া যায় কিনা, সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে, আপনি বারে বারেই বলছেন যে নিজে নিজে ডাক্তারি করবেন না, এমনকি ওষুধের দোকানে গিয়েও তাদের পরামর্শে ওষুধটি খাবেন না। হ্যাঁ, নিজে নিজে আমি প্রিকশনস নিতে পারি বা হোম রেমেডিস কিছু ইউজ করতে পারি, কিন্তু ওষুধের ক্ষেত্রে প্যারাসিটামলের বাইরে নিজে নিজে অ্যান্টিবায়োটিক ইউজটা যেন একদমই নয়, এবং অন্যান্য ওষুধপত্র, মানে এর বাইরে প্যারাসিটামল এবং পিপিআইয়ের বাইরে যেন আদার্স মেডিকেশনসটা নিজে নিজে চয়েস না করা হয়। এই আদার্সের তালিকায় কাকে রাখছেন? আদার্সের তালিকায় হয়তো কাশি হচ্ছে না, কেউ বলে দিল যে একটা স্টেরয়েড জাতীয় ওষুধ হয়তো অ্যাড করে দিল, প্রেডনিসোলন জাতীয়, সেইটা লাগতে পারে, কিন্তু কখন ইউজ করব কখন ইউজ করব না, সেইটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে। এবং ডোজটা কি হবে? ডোজটা কন্ট্রোল, সেটাও কিন্তু ডাক্তার ডিসিশন নেবেন। এই জায়গাগুলো কিন্তু নিজে থেকে একদমই করতে যাবেন না, এবং স্পেশালি অ্যান্টিবায়োটিক। আরেকটা যেটা, যে ওষুধটা নিজে ইউজ করবেন না, যে জ্বর কমছে না হয়তো প্যারাসিটামলে 650 খাচ্ছি বা 1000ও খাচ্ছি, তাও কমছে না, সেক্ষেত্রে আমরা এনসেডস জাতীয় ওষুধ সেইগুলো হয়তো ইউজ করে ফেললাম, সেইটা কিন্তু নিজে থেকে একদম করবেন না, এটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক মানুষ সারা দিনে কবার খেতে পারে প্যারাসিটামল? এটা 3 থেকে 4 বার, যদি 500 থেকে 650 ডোজ হয়, খেতে পারেন। আচ্ছা, বা 1 গ্রামও ইউজ করতে পারি আমরা, কিন্তু সেইটা অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ অ্যান্ড সিভিয়ারিটি। আচ্ছা, এবং ওয়েটও বোধহয় একটা ফ্যাক্টর। ওয়েটটা অবশ্যই একটা ফ্যাক্টর। আচ্ছা, শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আমাদের কথোপকথন। আকাশবাণীর স্টুডিওয়ে উপস্থিত হয়েছেন ডক্টর পার্থপ্রতিম দে। তিনি খুব সুন্দর করে গুছিয়ে বলে দিলেন, নিজে নিজে ডাক্তারি একেবারেই নয়। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, নিরাপদে থাকতে চাই, কিন্তু জ্বর, জ্বালা, শারীরিক সমস্যা, এগুলো নিয়েই তো আমাদের বাঁচতে হয়। কিন্তু এগুলো নিয়ে বাঁচতে বাঁচতে যেন কখনো কোনো ভুল পদক্ষেপ নেবেন না, এমন কিছু করবেন না যা আপনার ভবিষ্যৎ আরও অন্ধকার করে তোলে। খুব সমস্যা হলে চিকিৎসকের দ্বারস্থ হতেই হবে। ওষুধ কী খাবেন, কতটুকু খাবেন, প্যারাসিটামলের বাইরে কী কী ওষুধ আপনার জন্য প্রয়োজন, সেটা একমাত্র একজন প্রশিক্ষিত চিকিৎসকই বলতে পারবেন। আমিও পারবো না, কোনো ওষুধের দোকানদারও বলতে পারবেন না, বা কোনো হাতুড়ে ডাক্তারও নন। কাজেই এই সাবধানতাগুলো মেনে চললে নিশ্চয়ই আমরা ভালো থাকব, সুস্থ থাকব, নিরাপদে থাকব। ডাক্তার পার্থপ্রতিম দে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে আকাশবাণী মুর্শিদাবাদের স্টুডিওতে এসেছেন আমাদের শ্রোতা বন্ধুদের সচেতনতা তৈরি করার জন্য, যে ভালো থাকার চাবিকাঠি তাঁরাই হাতে রেখেছেন, তাঁদেরই হাতে রয়েছে। আপনি কেবল শুধু 1, 2, 3 করে দেখিয়ে দিলেন, এই চাবি এই সময়, আর ওই চাবি একেবারেই নয়। খুব ভালো লাগলো আমাদের। অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, খুব সুন্দর থাকুন। নমস্কার। নমস্কার।